কোথা থেকে ড্রিঙ্ক করে। তো এখানে বোলপুরে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স কোথা থেকে আসে, এনি আইডিয়া? খাওয়ার জলটা তোমরা ফিল্টার থেকে নাও, যে ওই ফিল্টারে আসে কোত্থেকে জল? ইজ দ্যাট ওয়াটার? হ্যাঁ বলো, এনিওয়ান হ্যাজ আ গেস? ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। আন্ডারগ্রাউন্ড, গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে। তো গ্রাউন্ড ওয়াটারে পৌঁছালো কি করে, তাই তো? তো এটা একটা ওয়াটার সাইকেল, যেটা তোমরা আগে পড়েছো, যে সারফেস ওয়াটার মানে কি, লেকস, রিভার্স, ওশান, জবকোটাকে একটা আমব্রেলা টার্মে ফেলা হয় সারফেস ওয়াটার। সেখান থেকে এভাপোরেশন, কন্ডেনসেশন হয়ে রেন থেকে রেন বা স্নো, সেটা প্রেসিপিটেশন হচ্ছে, তারপরে আবার সেটা সারফেস ওয়াটারে ব্যাক করছে। এখান থেকে আবার কিছুটা ওয়াটার গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে, সেখানে গিয়ে জলটা জমা হচ্ছে। সো পিপল ড্রিঙ্ক ওয়াটার ফ্রম অল দি সোর্সেস, ইভেন ওশানের থেকেও ওয়াটার নিয়ে সেটাকে পিউরিফাই করে জল খাওয়া হয়। So as I said ki different purification processes ache, you will learn in the later years. So which among the rain or the snow and surface water can we consume? এবারে ওয়াটার কোথা থেকে সোর্সটা কেন দেখালাম, কারণ ওয়াটারের সোর্সের উপর ডিপেন্ড করছে যে তাকে কতখানি পিউরিফাই করা উচিত। সব থেকে পিউরেস্ট সোর্স ইন নেচার অফ ফর ড্রিঙ্কিং ওয়াটার ইজ রেন, which is drinkable. Rainwater can dissolve with pollutants in air causing acid rain. এটা তোমরা পড়েছো আগে। কিন্তু তাও মেজরিটি ইন ইন্ডিয়াতে ড্রিঙ্কিং ওয়াটারটা ওই রেন ওয়াটার জমিয়ে হারভেস্ট করে। অনেকের বাড়ির ছাদে, অনেক জায়গায় ন্যাচারাল রিজার্ভয় করে রাখে, জল এসে রেন ওয়াটার এসে জমে, ওখান থেকে বাড়িতে পৌঁছানো হয়। সো দ্যাট ইজ the rainwater, that is the purest form of water. কয়েকটা জায়গায় এই water is pure enough, you don't need to purify it any further. Surface water on the other hand, যেহেতুটা অনেক একটা সারফেসে জমে আছে, it is open to all types of contamination, open to all possible sources, human বলো, wild animal বলো, সব রকমই contamination হতে পারে। তো prone to contamination, never safe to consume without purification. আচ্ছা, সারফেস ওয়াটারের তিনটে সোর্স আছে, সেটা হচ্ছে একটা ইম্পাউন্ডিং রিজার্ভয়ার, রিভার্স অর স্ট্রিমস, পন্ডস অর লেকস। এবারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি? ইম্পাউন্ডিং রিজার্ভয়ার মানে হচ্ছে একটা ম্যানমেড রিজার্ভয়ার, যেখানে একটা জল ইদার পাহাড় থেকে ওই প্রেসিপিটেশন হয়ে নামছে, ঠিক আছে, বা জল জমিয়ে রাখা হয়েছে কোনো রিভার থেকে এসে একটা জায়গায় জল জমানো হচ্ছে। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে কি হয়, একটা এক্সপোজার আছে, তো প্রথমে এসে যখন জলটা জমলো 7 থেকে 10 দিন ওরা সানলাইট পেলো, আর সানলাইট পেয়ে কি হলো, সানলাইট কিলস, ইটস এ ন্যাচারাল ডিসইনফেক্টেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক কিছু মেরে দেয়, তাই তো? তো পিউরিফিকেশন কিছু ওটাতে হয়। কিছু হয় যে ওয়াটারের মধ্যে যে প্রেসিপিটেটসগুলো আছে, মানে সলিউটসগুলো আছে, যা ইম্পিউরিটিস আছে, সেগুলো সেডিমেন্ট করে নিচে চলে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে যদি জল থাকে, ওই অবধি ধরে রাখা যায়, তাহলে 90% পিউরিফিকেশন হয়ে যায়। কিন্তু তারপরে যদি আরো 14 দিনের বিয়ন্ডে রাখা হয়, দেন গ্রোথ অফ অ্যালগি অ্যান্ড মাইক্রো অর্গানিজমস অকার, which lends the water then bad taste and odor, which is not safe and wholesome water, যেটা আমরা ক্রাইটেরিয়াতে পড়েছি, তাই তো? তো যদি তার মধ্যে জল না ছাড়া হয়, বা জল না পৌঁছে দেওয়া হয়, বা জল না কনজিউম করা হয়, তখন ওয়াটার নিডস টু বি পিউরিফাইড। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারের আরেকটা সুবিধা হচ্ছে, এটা আছে একটা জায়গায়, কিন্তু ওটাকে ঠিকঠাকভাবে যদি তুমি প্রোটেক্ট না করে রাখো, লাইক ফ্রম ব্যারিয়ার্স ইরেক্ট না করে, তাহলে কি করবে, হিউম্যানস, ওয়াইল্ড অ্যানিমালস সব জায়গায় কন্টামিনেশন হয়ে যেতে পারে। তো ইম্পাউন্ডিং রিজার্ভারে এটা একটা প্রবলেম, যেটা সারফেস ওয়াটারের প্রবলেম। সেটা এটা একটা ভিডিও, জানি না চলবে কিনা, হ্যাঁ ভিডিও, এটা পুনেতে একটা ইম্পাউন্ডিং রিজার্ভার, এখানে সমস্ত পাহাড় থেকে রেন ওয়াটার এসে জমে, কিন্তু ব্যারিয়ার করে রেখেছে যাতে অল দ্য human waste or the animal waste cannot go into the reservoir, মানে ব্যারিয়ার করা আছে, এখান থেকে অ্যাকচুয়ালি জলটা যায়, গিয়ে পিউরিফাই হয়ে ঘরে ঘরে পৌঁছায়। সো এটা আমাদের এখানে কিন্তু এরকম নয়, কিন্তু পুনেতে বা মহারাষ্ট্রে ম্যাক্সিমাম জায়গায়, যেহেতু পাহাড়ি জায়গা, আর ওখানে সারাক্ষণ কন্টিনিউয়াস স্ট্রিম অফ ফ্লো, রিভার এরকম নেই, শুধু বর্ষাকালে হয় অল দ্যাট। তো যেটাই জলটা আসলে ইম্পাউন্ডিং রিজার্ভার্সে জমায়, সেখান থেকে জলের সাপ্লাই হয়। সো ডিফারেন্ট পার্টে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট বা ডিফারেন্ট ক্লাইমেটের অনুযায়ী তাদের সোর্স অফ ওয়াটার আলাদা হয়। কলকাতায় কোত্থেকে আসে জল, খাওয়ার জল?
নদী থেকে, এখানে গ্রাউন্ড ওয়াটার থেকে। সো সব জায়গা আলাদা, তাই তো? আর সব জায়গায় তাই জন্য পিউরিফিকেশনের মাত্রা, পিউরিফিকেশনের রিকোয়ারমেন্ট আলাদা। সো হিউম্যান হ্যাবিটেশনস, ক্যাটেল গ্রেজিং, ওয়াইল্ড অ্যানিমেল কন্টামিনেশন, এটা একটা রিস্ক ফর দি ইম্পাউন্ডিং রিজার্ভয়ার। আচ্ছা, তো স্টোরেজ যেটা বললাম, তো ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে কি হয়? স্টোরেজ হয়। ন্যাচারাল পিউরিফিকেশন, 90% ইম্পিউরিটি সেটেল উইথ গ্র্যাভিটি, পেনিট্রেশন অফ লাইট, এরোবিক ব্যাকটেরিয়া অক্সিডেশন, ড্রপ ইন ব্যাকটেরিয়া কাউন্ট। অক্সিডেশনের নাম শুনেছো, তাই তো? অক্সিডেশন আইডিয়া আছে। তো যা যা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অক্সিডাইজড হয়, ব্যাকটেরিয়াগুলো ইনএফেক্টিভ হয়ে যায়, অনেকটা তোমার ডিসইনফেকশন হয়ে যায় ইম্পাউন্ডিং রিজার্ভয়ারে। সেকেন্ড হচ্ছে রিভার্স বা স্ট্রিমস। ইম্পাউন্ডিং রিজার্ভয়ারের সেকেন্ড হচ্ছে রিভার্স আর স্ট্রিমস। তো এটা একটা ডায়াগ্রাম জাস্ট, যে হুগলিতে জল কোত্থেকে আসে, যে আমরা কলকাতায় যে জল, বা যেখানেই মেজর যেমন দিল্লি বলো, ঠিক আছে, আর বাকি যে নর্থ ইন্ডিয়ান ম্যাক্সিমাম সিটিসগুলো তারা রিভারের উপর লোকেটেড, তাই জন্য ওরা রিভার থেকে জল নেয়, তাই তো? তো এখানে একটা আলাদা করে ওরা ক্যানাল খুঁড়ে রেখেছে। অ্যাকচুয়ালি যেটা হুগলি নদী হয়ে আসে সেটা ন্যাচারালি এত জল আসে না, আরেকটা ফারাক্কাতে ওরা করে রেখেছে যাতে অনেকটা জল আরো আসে, তাই জন্য কলকাতায় এতটা জল পাওয়া যায়। ন্যাচারালি অতটা জল অ্যাকচুয়ালি আসতো না। তো রিভার্সে কি প্রবলেম হতে পারে? সেম, সারফেস ওয়াটারে যা কন্টামিনেশন হয়, হিউম্যান বেদিং, হিউম্যান কোনো কিছু কাপড় কি বাসন টাসন ওয়াশ করলো, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ ওটার মধ্যে পড়লো, অল দিস থিংস ক্যান লিড টু রিভার কন্টামিনেশন। বাট স্টিল দিস ইজ আ পার্ট অফ দি সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। তো এটার আরো বেশি পিউরিফিকেশন লাগবে, তাই তো? আরো বেশি পিউরিফিকেশন লাগবে। লেক আর পন্ড, লেক আর পন্ডের মধ্যে স্লাইট ডিফারেন্স। লেকটা বোধহয় একটু বড় এরিয়া জুড়ে, পন্ডটা ছোট, একটা লিমিটেড এরিয়া জুড়ে। কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল রিজার্ভয়ার, দিস ইজ নট ম্যান মেড। এটা ডিফারেন্সটা ফ্রম ইম্পাউন্ডিং রিজার্ভয়ার ইট ইজ ন্যাচারাল। এখানে জলের একটা সোর্স আছে, এখান থেকে জল নেওয়া হয় অনেক জায়গায় যেখানে কোনো হয়তো নদী নেই বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার একটু কম, সেখানে লেক টেক থেকে নেওয়া হয়, কিন্তু সেখানে রিস্কটা সেম, ইট ইজ প্রোন টু হিউম্যান অ্যান্ড অ্যানিমাল কন্টামিনেশন। আরেকটা হচ্ছে সি ওয়াটার, যেখানে এগুলো কিছু নেই, একদম রিসোর্স লিমিটেড কান্ট্রি, কিন্তু শুধু সমুদ্র আছে, অনেক ছোট ছোট কান্ট্রি, সব ইউরোপে বেশি আছে এগুলো। সেখানে সি ওয়াটারটাকে নেওয়া হয়, সি ওয়াটার ইনটেক, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট করা হয়, ডিস্যালিনেশন করা হয়, মানে সল্টটা সরিয়ে নেওয়া হয় রিভার্স অসমোসিস করে, যেগুলো তোমাদের ফিল্টারে আছে, আরও ইউভি যেগুলো তোমরা শোনো, আরও মানে রিভার্স অসমোসিস, সেই রিভার্স অসমোসিস করে সি ওয়াটার থেকে সল্টটাকে বার করে নিয়ে বাকি যে ওয়াটারটা বার করা হয় সেটাকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পাঠানো হয়। তো যে কান্ট্রি একটু রিসোর্স লিমিটেড, ন্যাচারাল পন্ড, স্ট্রিমস, লেকস ইন্ডিয়াতে প্রচুর আছে, কিন্তু বাকি প্রচুর ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এতটা ওয়াইডলি ওয়াটার সোর্সেস অ্যাভেলেবেল নয়, সেখানে সি ওয়াটার ছাড়া ভরসা নেই, তো সি ওয়াটার থেকেও ড্রিঙ্কিং ওয়াটার নেওয়া হয়। বাট মোস্ট কমনলি কনজিউমড ইন ইন্ডিয়া ইজ, যেটা এখানে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা কি? গ্রাউন্ড ওয়াটার হচ্ছে গ্রাউন্ডের জাস্ট নিচে, আমরা যেখানে হাঁটছি মাটির ঠিক নিচেই নেই, তাই তো? গ্রাউন্ডের মেইনলি দুটো তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে পোরাস রক লেয়ার, পোরাস ক্লে লেয়ার, মানে সেটার মধ্যে দিয়ে জল ইজিলি নিচে চলে যায়। পোরাস মানে হচ্ছে যেটার মধ্যে পোর আছে, পোর দিয়ে নিচে চলে যায়। তারপরে একটা লেয়ার আসে ইম্পারমিয়েবল ক্লে লেয়ার, মানে সেটার মধ্যে দিয়ে আর ঢুকতে পারে না জল, that is impermeable, that doesn't have any pores in it. So তো আমরা গ্রাউন্ড ওয়াটারটাকে কি করে আমরা অ্যাক্সেস করব? ইউজুয়ালি হ্যান্ড পাম্প দিয়ে অ্যাক্সেস করা হয় বা ওয়েলস দিয়ে অ্যাক্সেস করা হয়। এবারে এই যে পোরাস লেয়ার আর ইম্পারমিয়েবল ক্লে, জলটা এখান থেকে সারফেস থেকে ঢুকে এটার মাঝখানেই জমবে, তাই তো? পোরাস দিয়ে ঢুকলো, ইম্পারমিয়েবল ক্লে দিয়ে ঢুকতে হচ্ছে না, তো মাঝখানে একটা জমলো। এই যে লেয়ারটা ফার্স্ট, যে পোরাস লেয়ার আর ইম্পারমিয়েবল ক্লের মাঝখানে জলটা জমছে, ওইখান থেকে যদি ওয়াটারটা নেওয়া হয়, সেগুলো শ্যালো ওয়েল বলা হয়। 10 ফিট 12 ফিটের বেশি ডিপ হয় না ইউজুয়ালি। তো শ্যালো ওয়েল হচ্ছে দ্যাট। ডিপ ওয়েল হচ্ছে তুমি আরো ইম্পারমিয়েবল ক্লে, ফার্স্ট ইম্পারমিয়েবল ক্লের লেয়ারটা ছাড়িয়ে যখন আরো নিচে যাচ্ছে, তখন সেখানে যে জলটা জমে আছে একদম নিচে অনেকটা, সেটা হচ্ছে ডিপ ওয়েল বলে।
এবারে ওয়াই ইজ দিস মোর প্রেফারেবল দ্যান দিস, ইজিলি তুমি বুঝতে পারছো কেন। ওয়াই ইজ দ্য ডিপ ওয়েল যে ওয়াটারটা তুলছে দ্যাট ইজ মোর প্রেফারেবল দ্যান শ্যালো ওয়েল যে ওয়াটারটা তুলছে, কেন? পলিউশন। কারণ অনেক কিছু, এখানে শুধু পিট ল্যাট্রিন দেখানো হচ্ছে, কিন্তু আরো অনেক সোর্সেস থাকতে পারে। এমনি কি বলে, যে ওয়েলটা কনস্ট্রাক্ট হয়, ওয়েলের যে ওয়ালটা থাকে ওটা কিন্তু এই গ্রাউন্ডে শেষ হয় না, অনেকটা নিচে অব্দি যায়। সেখান থেকে গ্রাউন্ডের মধ্যে থেকে যে কি সিপ ইন করছে থ্রু দ্য ওয়ালসটা যদি ঠিকঠাক সিল না থাকে তখন কিন্তু অনেকটা কন্টামিনেশন হয়ে যেতে পারে এই ওয়াটারটা। প্লাস যখন হয়তো খুব ড্রাই সিজন হলো, এইটা শুকিয়ে যাওয়ার চান্স বেশি, দিস আপার লেয়ার অফ ওয়াটার লেয়ার, এটা শুকিয়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু নিচে যে ডিপ লেয়ারটা আছে ওইখানে ওয়াটার ইউজুয়ালি ওয়াটার অনেকটা থাকে, আর সেটা অন্যদিকে ড্রেন হয় না, কনফাইন্ড থাকে। প্লাস এখানে কন্টামিনেশন হওয়ার কোনো চান্স নেই, তাই জন্য ডিপ ওয়েল ইজ মোর প্রেফারেবল দ্যান শ্যালো ওয়েল। ইন দিস ওয়েজ গ্রাউন্ড ওয়াটার ইজ অ্যাক্সেসড ইন ইন্ডিয়া। এবার এগুলোর প্রচুর ইঞ্জিনিয়ারিং টেকনিক্স আছে, কি করে ডিপ ওয়েল ডাক করবে, কি করে শ্যালো ওয়েল ডাক করবে। ইউ ডোন্ট নিড টু নো দ্য টেকনিক্স, বাট ইউ ডু নিড টু নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। তো কি আছে এখানে দেখাচ্ছে যে ইভেন ডিউরিং ড্রাই সিজন নিচে হাই মিনারেল কন্টেন্ট। এবারে এই কি বলে লেয়ার্স এর থ্রু দিয়ে যাচ্ছে, তো এগুলো সমস্ত মিনারেলস গুলো ডিজলভ করতে করতে যাচ্ছে ক্লে লেয়ার, বেডরক লেয়ার থেকে। তো এই মিনারেলস গুলো বেশি পরিমাণে গ্রাউন্ড ওয়াটারে কি হয় দেন ড্রেন অ্যান্ড সারফেস ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারে মিনারেল কন্টেন্টটা খুব বেশি থাকে, ক্যালসিয়াম, স্পেশালি ক্যালসিয়াম। আর এগুলো জল তুলতে হচ্ছে পাম্পিং রিকোয়ার্ড, effective filtration required. আচ্ছা, এটা এখানে লেখা আছে less contamination and pathogen free. It is basically less contamination, pathogen free from the surface water. Compared to surface water, it is less contaminated. But still contaminated হওয়ার চান্স আছে, যতটা ডিপ যাবে তত পিওর ওয়াটার তোমরা পাবে। বাট যত তুমি ডিপ যাবে তত মিনারেল কন্টেন্টও বাড়বে, কারণ অনেক লেয়ার কি বলে ছাড়াতে ছাড়াতে যাচ্ছে। So the deeper you go, the higher the mineral content is in the water. তো এখান থেকে এই যে মিনারেল কন্টেন্ট যত বাড়ে ওয়াটার তত হার্ড হয়। সো দের ইজ এ কনসেপ্ট কল হার্ড ওয়াটার ভার্সেস সফট ওয়াটার। আই থিঙ্ক এটাও তোমরা শুনেছো নামটা, হার্ড ওয়াটার আর সফট ওয়াটার। হার্ড ওয়াটার ইজ বেসিক্যালি নাথিং, হাই মিনারেল কন্টেন্ট। হোয়াট মিনারেল কন্টেন্ট? মেইনলি ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। যে কোনো মিনারেল কন্টেন্ট না, সোডিয়াম পটাশিয়াম না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এগুলো যখন খুব বেশি থাকবে দেন ইট বিকামস হার্ড ওয়াটার। ওয়েল ওয়াটারগুলো মেনলি যেগুলো ডাক ওয়েলস হয় বা ওয়েল থাকে সেগুলোতে হার্ড ওয়াটার থাকে। আর এটা হচ্ছে সফট ওয়াটার, যেগুলো এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কন্টেন্ট খুব লো থাকে। তো মেনলি কোথায় থাকে? রেন অর স্নো বা আরও করে তুমি ফিল্টার করা ওয়াটার, ঠিক আছে, এইগুলো তোমার সফট ওয়াটার। হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার কনসেপ্টটা এখান থেকে আসছে। আচ্ছা, তো হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটারের ডিফারেন্সটা কি? Hard water is water that has a high mineral content, soft water is water having less mineral content. এটা হচ্ছে contains magnesium and calcium ions, it contains sodium ions. Often has a characteristic taste, যত মিনারেল বাড়বে একটা টেস্ট আসবে, ঠিক আছে, it has a characteristic taste. আর soft water usually tastes salty. Hard water formed when water flows through limestone and chalk. Soft water produced by passing hard water over an ion exchange resin. মানে soft water can be obtained from hard water, ion exchange resin বা reverse osmosis করে hard waterটাকে soft water করা যেতে পারে। Hard water soap has a less effect, a film is formed rather than foam. আর soft water soap has a good effect. এবারে প্রবলেম হচ্ছে আমাদের যে ঘরে ঘরে পাইপ আছে, যদি লেড পাইপস থাকে বা কোনো মেটাল পাইপস থাকে, সেটার মধ্যে দিয়ে প্রেফারেবল যে কিছুটা হার্ড ওয়াটার যাবে, একদম সফট ওয়াটার না যায়। কারণ সফট ওয়াটারের মধ্যে অক্সিডেশন মানে কি বলে ওই মেটালসগুলোর সাথে ওরা রিয়াক্ট করে, ইট ক্যান কোরোড দ্য মেটাল। সো দেয়ার ঘরে ঘরে যে জলটা পৌঁছায় সেটা হার্ড ওয়াটার হওয়া উচিত। তারপরে তুমি ড্রিঙ্ক করার আগে সেটাকে রিভার্স অসমোসিস করে সফট ওয়াটার ড্রিঙ্ক করো। কিন্তু ফর গেটিং ইন টু দ্য হোম ইউ নিড হার্ড ওয়াটার। তো এটা একটা ওয়াটার হার্ডনেস স্কেল। দিস ইজ নট এক্স্যাক্টলি, দিস ইজ অন ওয়ান টাইপ অফ স্কেল। আমরা যেটা ফলো করি সেটা আরেকটুখানি কাট অফটা আলাদা, ঠিক আছে। সফট ওয়াটার হচ্ছে তোমার এই 100 নিচে সেটাকে সফট ওয়াটার বলে, এটার একটু মেজারমেন্টও আলাদা আছে। আর হার্ড ওয়াটার হচ্ছে 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, তারপরে 300 অ্যান্ড অ্যাবাভ, এগুলো ক্যাটাগরি আছে।
তো সফট ওয়াটার, হার্ড ওয়াটার, মডারেটলি হার্ড আর ভেরি হার্ড ওয়াটার, এগুলো সমস্ত আছে, এগুলো পরে পড়বে, এখন পড়ার দরকার নেই হতো, কিন্তু ওয়াটার হার্ডনেস স্কেলটা আছে তোমাদের। তো নাও দ্যাট উই আর অ্যাওয়্যার অফ দ্য হার্ডনেস অফ ওয়াটার, সেখানে আমরা প্রথমে দেখলাম ডায়াগ্রামে শ্যালো ওয়েল অ্যান্ড ডিপ ওয়েল। তো শ্যালো ওয়েল কি? ইট ট্যাপস ওয়াটার ফ্রম অ্যাবাভ দ্য ফার্স্ট ইমপারভিয়াস লেয়ার, ডিপ ওয়েল ট্যাপস ওয়াটার ফ্রম বিলো দ্য ফার্স্ট ইমপারভিয়াস লেয়ার। ঠিক আছে, শ্যালো ওয়েলে মডারেটলি হার্ড ওয়াটার, ডিপ ওয়েলে হার্ড টু ভেরি হার্ড ওয়াটার থাকে। শ্যালো ওয়েল গ্রসলি কন্টামিনেটেড, ডিপ ওয়েল পিওর ওয়াটার। আর শ্যালো ওয়েল usually goes dry in the summer, deep well is source of constant supply. সো ইউজুয়ালি ইন্ডিয়াতে যখন কোনো ওয়েল ডাগ করা হয় একটু প্ল্যান করে, সেগুলো ডিপ ওয়েলই ডাগ করা হয়। আচ্ছা, দু রকম আবার আরও ওয়েল আছে বেসড অন দ্য মেথড অফ কনস্ট্রাকশন, ডাগ ওয়েল ভার্সেস টিউব ওয়েল। তো ডাগ ওয়েলটা কি? ওপেন ওয়েল বিল্ট অফ ব্রিক্স অ্যান্ড স্টোনস অর হোল ডাগ ইন্টু দ্য ওয়াটার বেয়ারিং স্ট্র্যাটামস, মানে একটা ওপেন ওয়েল করা হয়েছে। টিউব ওয়েল হচ্ছে pipe sunk into the water bearing stratum and a hand pump at the top, তাহলে ওপেন রাখা সেগুলোকে ডাগ ওয়েল বলে, আর টিউবওয়েল হচ্ছে এটা পাইপ সিঙ্ক করে সেটাতে হ্যান্ড পাম্প রাখা হয়। ডাগ ওয়েলে ওই জন্য লো কস্ট ফর মেকিং দ্য ওয়েলস, টিউবওয়েল ডিপ, টিউবওয়েল কস্টলি কনস্ট্রাকশন, অ্যান্ড ডাগ ওয়েল ক্যান বি হাই অর লো ইল্ড ডিপেন্ডিং অন কতটা জল ওই লেয়ারে আছে। টিউবওয়েল হচ্ছে হাই ইল্ড, ডাজ নট ডিপেন্ড অন রেন, বিকজ টিউবওয়েল মানেই হচ্ছে ওটা ডিপ কনস্ট্রাকশন হবে, অনেকটা ডিপ কনস্ট্রাকশন হবে, তাই জন্য ওখানে ওয়াটার সোর্স অফ কনস্ট্যান্ট সাপ্লাই। There is something called sanitary well based on all these things. Sanitary well is something, নামই আছে স্যানিটারি, যেখানে কন্টামিনেশন যতটা কম করা যেতে পারে। কি করে করবে? ফার্স্ট অফ অল লোকেশন দেখতে হবে। It should be 50 meters or 50 feet away from sources of contamination, above the ground level, not more than 100 meters to carry to home. সোর্সেস অফ কন্টামিনেশন যে কোনো হিউম্যান বসতি বলো কি কোনো স্যানিটারি কি বলে স্যানিটারি পেড বলো বা যেখানে সোর্স অফ কন্টামিনেশন আছে সেটা থেকে অ্যাটলিস্ট 50 ফিট দূরে থাকতে হবে। আর ওয়াটার যারা ক্যারি করতে আসবে তাদের যেন ওয়াটারটা ক্যারি করতে 100 মিটারের বেশি তাদের ঘর থেকে না যেতে হয় অন অ্যাভারেজ। কারণ তুমি একটা ওয়েল ডিগ করে দিলে কত কিলোমিটার দূরে একটা জায়গায় গ্রাম থেকে, গ্রামের লোকেরা সেখানে যেতেই আধা কাইল হয়ে যাচ্ছে, এরকম জায়গায় স্যানিটারি ওয়েল ডাগ করা হয় না। তো লোকেশনটা এইভাবে চুজ করতে হবে। ইট শুড বি ওয়েল কনস্ট্রাক্টেড। লাইনিং মানে ওয়ালটা যেটা স্যানিটারি ওয়েলের লাইনিং ওয়ালটা আছে, ইট শুড বি আপ টু আ ডেপথ অফ অ্যাটলিস্ট 6 মিটার্স বিলো অ্যান্ড 3 ফিট অ্যাবাভ গ্রাউন্ড, মানে 20 ফিট অ্যাটলিস্ট নিচে যেতে হবে, তাই তো 20 ফিট অ্যাটলিস্ট নিচে যেতে হবে, যতটা ডিপ হওয়া যায়। 10 ফিট ডিপে হবে না, আরও ডিপ যেতে হবে। অ্যান্ড ইট শুড বি গ্রাউন্ড থেকে 3 ফিট, নাহলে গ্রাউন্ডের সমস্ত ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে পড়বে, তাই তো গ্রাউন্ড থেকে, ওই জন্য টপ অফ দ্য ওয়েলটাকে ওপরে থাকতে হবে। প্যারাপেট ওয়াল অ্যান্ড প্ল্যাটফর্ম মেড অফ কংক্রিট অর সিমেন্ট, এবারে শুধু ওয়াল করে দিলেই হবে না, সেটা একটা প্ল্যাটফর্ম করে দিতে হবে যাতে ইজিলি বাইরে থেকে না জিনিস ঢুকতে পারে, যতভাবে তুমি প্রোটেক্ট করতে পারো ওয়েলকে। আর ড্রেন টু ক্যারি অফ স্পিল্ড ওয়াটার যদি স্পিল হয়ে যাচ্ছে, কেউ তোলার সময় স্পিল করছে বা জল ভরে যাচ্ছে, রেন ওয়াটার কোনোভাবে যদি জল উপরে চলে আসে, তাহলে জলটাকে ড্রেন করার প্রপার মেথড থাকতে হবে। ইট শুড বি প্রোটেক্টেড ফ্রম কন্টামিনেশন। টপ অফ দ্য ওয়েল টু বি কাভার্ড, equipped with হ্যান্ড পাম্প, বলে যদি হ্যান্ড পাম্প দিয়ে ইকুইপ করা যায় তাহলে খুব ভালো, নাহলে অ্যাটলিস্ট দ্য টপ অফ দ্য ওয়েল শুড বি কাভার্ড। আজকাল ম্যাক্সিমাম জায়গায় দেখেছো ওয়েলসগুলোর উপরে একটা গ্রিল দেওয়া থাকে বা কাভার করা থাকে, যাতে ওপর থেকে বা বাইরে থেকে জিনিসপত্র না পড়তে পারে। লাস্টে কনজিউমার রেসপন্সিবিলিটি এন্ড ওয়াটার কোয়ালিটি টেস্টিং। কনজিউমার রেসপন্সিবিলিটি মানে কি? জল তুমি ওয়েলের জলকে যতভাবে পেরেছো প্রোটেক্ট করেছো, কিন্তু এবার যদি ঘর থেকে যারা কনজিউমার বা যারা গ্রামের লোক তারা আসছে, এসে তোমার সব নোংরা বাসনপত্র নিয়ে আসছে, আলটিমেটলি তোমার কোনো লাভ হলো না সেটা করে, কারণ ওরা অলরেডি নোংরা বাসনপত্র নিয়ে আসছে অ্যান্ড সেটার মধ্যে কন্টামিনেটেড হয়ে যাচ্ছে জলটা যেটা যাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। সো ইট শুড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কনজিউমার টু ব্রিং হাইজেনিক বা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পটস বা হোল্ডার্স, তাই তো। আর লাস্টে ওয়াটার কোয়ালিটি টেস্টিং। ওয়েলটা বিল্ড করে ছেড়ে দিলে হবে না, বারবার ওখানে রেগুলারলি একটা আসবে, এসে ওয়াটার কোয়ালিটি টেস্টিং টিম আসবে, যেটা পুরো ইন্ডিয়াতে হয়। এক একটা জায়গায় সমস্ত যে ওয়াটার মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি দে কন্ডাক্ট ওয়াটার কোয়ালিটি টেস্টিং এভরি ইয়ার। ওকে, এভরি ইয়ার বা এভরি 6 মান্থস, যেখানে যেমন রুল আছে আর কি, সেখানে সমস্ত যে সোর্সেস অফ ওয়াটার আছে, পাম্প বলো
গ্রাউন্ড ওয়াটার বলো, রিভার টিভার বলো, যেখানেই হোক, বা লেক বলো, যেখান থেকে লোকে জল খায়, সেখানে গিয়ে ওয়াটার কোয়ালিটি টেস্টিং এভরি ইয়ার বা এভরি 6 মান্থস করা হয়। করে কোথাও যদি কন্টামিনেশন পাওয়া যায় তাহলে সেটাকে আবার রেকটিফাই করা হয়, কারণ ওয়েলকেও পিউরিফাই করার অনেক মেথড আছে। আচ্ছা, এবার তাহলে আমরা পিউরিফিকেশনের মধ্যে যতটা যাচ্ছি না, পিউরিফিকেশন জাস্ট মুখে বলে দিচ্ছি। 3 রকম পিউরিফিকেশন হতে পারে, নামগুলো লিখে নিতে পারো। একটা হচ্ছে স্টোরেজ, যেটা তোমরা দেখলে ইম্পাউন্ডিং রিজার্ভারের সময় স্টোরেজ একটা আছে। 2 নম্বর হচ্ছে ফিল্ট্রেশন, একটা স্টোরেজ, 2 নম্বর ফিল্ট্রেশন, 3 নম্বর হচ্ছে ডিসইনফেকশন। স্টোরেজ ইজ ভেরি সিম্পল, স্টোর করে রাখো যতটা পিউরিফাই হয়। ফিল্ট্রেশন হচ্ছে তোমার এগুলোকে তোমার কি বলে, র্যাপিড ফিল্টার, স্লো ফিল্টার, এগুলো তোমরা পড়বে পরে। সেগুলোর মধ্যে দিয়ে জলটাকে পাস করানো হয় অনেক ইদার লেয়ার বাই লেয়ার বা কেমিক্যাল প্রসেস দিয়ে ওয়াটারের সমস্ত ইম্পিউরিটিসকে রিমুভ করা হয়, তারপরে ট্রিট করে জলটা পাঠানো হয় টু দ্য প্রোভাইডার্স। আর ফিল্ট্রেশন আরও আছে বাড়ির মধ্যে, অ্যাট হোম ফিল্ট্রেশন আরও ইউভি ফিল্টার দিয়ে করা যায়, ঠিক আছে। আর মানে রিভার্স অসমোসিস দিয়ে করা যায়, মেমব্রেন প্রসেস, তারপরে ইউভি ইরাডিয়েশন দিয়ে করা যায়, ওজোনাইজেশন দিয়ে করা যায়, তো অনেক রকম প্রসেস আছে। আর লাস্টে ডিসইনফেকশন মানে কি, তুমি কিছু কেমিক্যাল অ্যাড করছো টু ডিসইনফেক্ট দ্য ওয়াটার, ইউ আর নট পুটিং ইট থ্রু এনি ফিল্টার প্রসেস বাট অনলি অ্যাডিং সামথিং টু ডিসইনফেক্ট ইট। মেনলি সেটা ব্লিচিং পাউডার বা ক্লোরিন দিয়ে করা হয় মেনলি, তাছাড়াও আরও অনেক উপায় আছে। তো ব্লিচিং পাউডার দিয়ে তোমরা ডিসইনফেকশন করতে পারো। এবার একটা সার্টেন পরিমাণ জলের জন্য কতটা ব্লিচিং পাউডার লাগবে, হাউ মাচ ব্লিচিং পাউডার ইজ রিকোয়ার্ড, সেটার ক্যালকুলেশন আছে, সেগুলো পরে এক্সামে আসে। So that things you will learn in the second year. So these are the 3 types of processes that you have to read for purification of water. তো হবে তখন এখানে ডিসইনফেকশন করা হয়, ব্লিচিং পাউডার অ্যাড করা হয়। আর কতটা অ্যাড করা হবে সেটা স্যানিটারি ওয়েলের কন্টেন্ট বা ব্লিচিং পাউডারের মেথডস, ডিটারমাইনিং মেথডসের উপর ডিপেন্ড করবে। তো নাও উই মুভ অন টু ডিজিজেস রিলেটেড উইথ ওয়াটার। তোমরা কয়েকজন বলেই দিয়েছো প্রথমে, যে টাইফয়েড বলেছো, তারপরে আর কি বলছিলে, কলেরা বলছিলে হয়তো, আরো 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 কিছু বলছিলে, যাই হোক। তো ডিজিজেস রিলেটেড উইথ ওয়াটার, এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন আছে, পার্কেই আছে তোমাদের, বাট ইন জেনারেল ইট ইজ ক্লাসিফাইড ইনটু ফার্স্ট waterborne diseases, water-based diseases, water-wash diseases, আর তারপরে ইনসেক্ট ব্রিডিংটাও ওয়াটার রিলেটেড ডিজিজই বলে। তো waterborne diseases কি, ওয়াটারের মধ্যে যদি কোনো প্যাথোজেন থাকে দ্যাট ইজ কজিং দ্য ডিজিজ, ওয়াটারের মধ্যেই কিছু প্যাথোজেন ঘোরাফেরা করছে, মাল্টিপ্লাই করছে, অ্যান্ড ওটাই ওয়াটারটা খাচ্ছে লোকজন, আর দ্যাট ইজ কজিং দ্য ডিজিজ। সো কি হতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি এ বায়োলজিক্যাল কজ। ভাইরাল হতে পারে, হেপাটাইটিস এ অ্যান্ড ই। বিসি না, বিসি ইজ ব্লাড বর্ন, বিসি হচ্ছে কন্টামিনেটেড নিডল দিয়ে হেপাটাইটিস ছড়ায়। হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, এই দুটো হেপাটাইটিস দে ট্রান্সমিট থ্রু ফিকো ওরাল রুট, মানে তোমার খাবে, তারপরে যে ফিকাল ম্যাটার বেরোবে হিউম্যানস থেকে বা অ্যানিমালস থেকে, সেটা যদি ওয়াটার আবার কন্টামিনেট করে, সেখান থেকে বাকিদের ছড়ায়। তো দ্যাট ইজ হেপাটাইটিস এ অ্যান্ড ই। পোলিও, রোটাভাইরাস, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ওয়াটার বর্ন ডিজিজ, ওয়াটারের থেকে ছড়ায়, কি ওয়াটার কনজিউম করলে এটা ছড়াতে পারে, কন্টামিনেটেড ওয়াটার। ব্যাকটেরিয়াল কি হতে পারে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিসেন্ট্রি, ইকোলাই, কলেরা। These are caused by different types of bacteria which we will learn in the second year in microbiology. আচ্ছা, প্রোটোজোয়াল, ভাইরাল, তোমরা ভাইরাস জানো, ব্যাকটেরিয়া জানো, প্রোটোজোয়া কি, এনি আইডিয়া হোয়াট ইজ প্রোটোজোয়া? প্যারাসাইট বলে আমরা ইউজুয়ালি, ওটাকে প্যারাসাইট বলি। প্রোটোজোয়াল ডিজিজ, দিজ আর নিদার ব্যাকটেরিয়াল নট ভাইরাল। তো সেখান থেকে প্রোটোজোয়া ক্যান অলসো কজ এনি ডিজিজ লাইক অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস। দিজ আর অ্যামিবা একটা প্রোটোজোয়ার নাম, তো সেখান থেকে অ্যামিবিয়াসিস হয়। এইসব আছে। হেলমিনথিক, হেলমিনথিক মানে কি, ওয়াটার হেলমিনস, ওয়ার্মস, টেপ ওয়ার্ম আছে, রাউন্ড ওয়ার্ম আছে, এগুলো সব ডিফারেন্ট, এগুলো তোমরা, হ্যাঁ ফ্ল্যাট ওয়ার্মও আছে, হ্যাঁ ভেরি গুড। তো এগুলো সবই আছে। তো ফ্ল্যাট ওয়ার্মও অনেক ডিজিজ করে। তো
হেলমিনসও এগুলো ওয়াটারে ব্রিড করে, তাই জন্য ওয়াটারের মধ্যে দিয়ে ঢুকে গেলে দিস ক্যান কজ মেনি ওয়াটারবর্ন ডিজিজেস লাইক রাউন্ড ওয়ার্ম, থ্রেড ওয়ার্ম, হাইড্রেটেড ডিজিজ, এগুলো সবই তোমরা মাইক্রোবায়োলজিতে পড়বে। আর লেপ্টোস্পাইরাল বলে একটা আবার আলাদা টাইপের, টিপিক্যাল টাইপের আছে একটা মাইক্রো অর্গানিজম, সেটা লেপ্টোস্পাইরোসিস ওয়েলস ডিজিজ এটা করে, এগুলো ওয়াটারের থ্রু দিয়ে ছড়ায়, কন্টামিনেটেড ওয়াটার। এগুলো গেল হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ। এরপরে আসে হচ্ছে ওয়াটার বেসড ডিজিজ। ওয়াটার বেসড ডিজিজ মানে কি, ওয়াটারের মধ্যে একটা যত রকম প্রাণী আছে, দেয়ার আর সাম স্মল স্নেলস ফেলস এগুলো আছে, বাট তাদের মধ্যে কিছু প্যাথোজেন ব্রিড করে, নট ডিরেক্টলি ইন দ্য ওয়াটার, তাদের মধ্যে কিছু প্যাথোজেন ব্রিড করছে, তারা ছড়াচ্ছে। In them, the pathogen is multiplying within them, not in the water, but then being in contact with the water, ওয়াটারের মধ্যে ওই প্যাথোজেনটা রিলিজ হচ্ছে, and then the humans are consuming it. তো স্নেল কি ছড়াতে পারে, স্নেল একটা প্রোটোজোয়াল ডিজিজ ছড়ায়, সিস্টোসোমা বলে একটা প্রোটোজোয়া আছে, তো ওখান থেকে সিস্টোসোমিয়াসিস হয়। সাইক্লোপস থেকে ছড়ায় হচ্ছে গিনিওয়ার্ম ওটা একটা টাইপ অফ হেলমিন। তো সাইক্লোপস বলে একটা অ্যাকোয়াটিক হোস্ট আছে, ওরা ছড়ায় হচ্ছে গিনিওয়ার্ম ডিজিজ। একটা ইয়জ ডিজিজ বলে একটা আছে, ইয়জ গিনিওয়ার্ম, ওগুলো তোমার ওয়াটার বেসড ডিজিজ আছে। ইয়জ একটা ইন্ডিয়াতে বড় প্রবলেম ছিল, চোখের কি বলে কর্নিয়া না, এই কনজাংটাইভের মধ্যে ইনফেকশন করতো, ঠিক আছে। তো ওই ব্যাপারটা এখন এলিমিনেট হয়ে গেছে, ইন্ডিয়াতে আর হয় না, বাট ইয়জ ওয়াজ আ বিগ প্রবলেম ইন ইন্ডিয়া, আগে প্রচুর জায়গায় হতো। ওয়াটার বেসড ডিজিজেস। থার্ড হচ্ছে ল্যাক অফ ক্লিন ওয়াটারের জন্য। ওয়াটার যদি খুব ডার্টি থাকে, নট নেসেসারিলি প্যাথোজেন, বাট এমনি কেমিক্যালস ডার্টি থাকে, তাহলে কি হতে পারে, স্কেবিস, টাইফাস, ইয়জ। আচ্ছা ইয়জ এটা থেকেও হয়, ইয়জ তোমার অ্যাকোয়াটিক হোস্ট থেকেও হয়, যাই হোক। স্কেবিস, টাইফাস, ইয়জ, শিগেলোসিস, ট্র্যাকোমা, কনজাংটিভাইটিস, অল দিস থিংস দে আর ডিউ টু, মানে এমন না যে কোনো প্যাথোজেনের ইনভলভমেন্ট নেই, প্যাথোজেনের ইনভলভমেন্ট সবকটাতেই আছে, টিক, টাইফাস, স্কেবিস। কিন্তু কেন, কারণ এই যে অর্গানিজমগুলো কজ করছে, দে আর নট নেসেসারিলি মাল্টিপ্লাইং, অর দে আর নট নেসেসারিলি ওয়াটারের মধ্যেই থাকে, দে ক্যান বি প্রেজেন্ট আউটসাইড, বাট ওরা ইউজুয়ালি ডার্টি ওয়াটারে থাকে, দে প্রেফার লিভিং দেয়ার, দে মে বি ব্রিড দেয়ার ওন থিং। তো ব্রিডিংও করে বা ওখানে প্রেফার করে থাকার জন্য, সেটার কন্ট্যাক্টে যদি মানুষ আসে, ফর দ্য ল্যাক অফ ক্লিন ওয়াটার দিয়ে ওরা নিজেকে ওয়াশ করছে না বা ড্রিঙ্ক করছে না, ডার্টি ওয়াটার যদি কনজিউম করছে বা কন্ট্যাক্টে আসছে, তখন দিস ডিজিজেস ক্যান অকার। স্কেবিস মানে হচ্ছে ওই রিংওয়ার্ম, ওই দাঁত ফাঁত বলে না যেগুলো এই ডিজিটসের মধ্যে হয়, সেগুলো তারপরে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ লাগাতে হয়, ক্রিম লাগাতে হয়, তো ওটা হচ্ছে স্কেবিস। টাইফাসও একটা টাইপের আছে, শিগেলোসিস, ট্র্যাকোমা, কনজাংটিভাইটিস, যত চোখের কন্ট্যাক্ট ওই ডার্টি ওয়াটারটা আসবে, এগুলো হতে পারে। আর ফাইনালি আদার ওয়াটার রিলেটেড ডিজিজেস লাইক, এবারে ইনসেক্ট ব্রিডিং, মানে আর্থ্রোপড যেগুলো আছে বা ইনসেক্ট আছে, তাদের মধ্যে কিছু মানে প্যাথোজেনের লাইফ সাইকেল চলে, তো তারা ওখান থেকে নট নেসেসারিলি হিউম্যানসরা ওয়াটারে আসলে এটা ডিজিজটা হয়, ওইখানে লাইফ সাইকেলটা চলে বলে ওয়াটারের মধ্যে, so that disease is spread to the humans via insects. There is something called agent, তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে পড়েছো, একটা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলে আছে, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, নাম শুনেছো? There is something called agent host environment. Epidemiological triad. যদি না শুনে থাকো এটা মাথায় ঢুকিয়ে নাও, দিস ইজ দ্য বেসিস অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, একটা ডিজিজ কজ করতে গেলে দেয়ার শুড বি ইন্টারাকশন বিটুইন দিস থ্রি ফ্যাক্টরস। এন এজেন্ট মানে প্যাথোজেনটা, হোস্ট মানে যাদের মধ্যে ডিজিজটা হচ্ছে, ইন আওয়ার কেস হিউম্যানস, আর এনভায়রনমেন্ট হচ্ছে দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট আর মেকিং ইট পসিবল ফর দি ডিজিজ টু অকার। ঠিক আছে,
তো এজেন্ট হতে পারে যে ডেঙ্গুর জন্য ডেঙ্গু ভাইরাস, হোস্ট হচ্ছে হিউম্যান, এনভায়রনমেন্ট হচ্ছে ডার্টি ওয়াটার। হ্যাঁ, কিন্তু ইন ইনসেক্ট বর্ন ডিজিজ বা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আর ভেক্টর বর্ন ডিজিজ, সেখানে ভেক্টর থাকে, ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে মসকিউটো। এই মসকিউটোটা যদি না থাকে তখন এই ভেক্টর বর্ন ডিজিজ গুলো হবে না। তো হোয়াট আর সাম ভেক্টর বর্ন ডিজিজ? মসকিউটো স্প্রেড করে হচ্ছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা, এগুলো সব কজ করে, তাই তো? জাপানিজ এনকেফালাইটিস, দিজ আর অল কজড বাই মসকিটোস। তারপরে ব্ল্যাক ফ্লাই কজেস অঙ্কোসার্সিয়াসিস, সেটসে ফ্লাই কজেস ট্রাইপোনোসোমিয়াসিস, আর লিশম্যানিয়াসিস মানে কালা জ্বর, that is caused by sand fly. These are all very very big problems in especially নর্থ ইন্ডিয়া, তারপরে তোমার নর্থ ইস্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, এগুলোতে খুব বড় প্রবলেম দিস ডিজিজ স্পেশালি। ফাইলেরিয়া, ডেঙ্গু, লিশম্যানিয়াসিস, কালাজ্বর, এগুলোর জন্য এখনো প্রচুর ডেথস হয়, তাই তো? তো দিস আর দ্য insect breeding or the vector borne diseases that are occurring with water. এগুলো সব কোনো এজেন্ট বা প্যাথোজেন দিয়ে গেল। তাছাড়াও কেমিক্যালসের জন্য ওয়াটার রিলেটেড ডিজিজ কিছু আছে, যেমন ফ্লুরাইড যদি ওয়াটারে বেশি থাকে তাহলে ডেন্টাল ফ্লুরোসিস, মটলিং অফ দি এনামেল ইন টিথ হয়, এনামেলটা ক্ষয়ে যায়, তাই তো? তো দ্যাট ইজ ডেন্টাল ফ্লুরোসিস, দ্যাট ক্যান অকার ইফ there is more content of fluoride in the water. আবার মেথহেমোগ্লোবিনেমিয়া of the infant হতে পারে due to high nitrate content leading to cyanosis of infant. তো সবই ওয়াটার, কিরকম ওয়াটারের কন্টামিনেশন আছে আর সেগুলো কি কি ডিজিজ কজ করতে পারে। অ্যান্ড আমাদের হোল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াটারটাকে কতটা ভালোভাবে পিউরিফাই করা যায়। তো পিউরিফিকেশন অফ ওয়াটারটা এই কটা ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করবে। তো এটাই হয়ে গেল, these are the sources of diseases related with water, sources and diseases related water. এই ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ মেইনলি তোমরা যে ডিজিজটা পড়বে এনভায়রনমেন্ট রিলেটেড ডিজিজেস হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজেস আর ওয়াটার পিউরিফিকেশন। এটা খুব একটা বড় চ্যাপ্টার, তাই জন্য ওয়াটারটা আলাদা করে পড়ানো হলো। স্যার এসে একদিন এয়ার, নয়েজ পলিউশন, তারপরে ইনডোর পলিউশন, এগুলো একদিন পড়াবেন। সেগুলোর আলাদা ডিজিজ হয়, প্রচুর ডিজিজ আছে, কিন্তু দ্যাট ক্যান বি কাভার্ড আন্ডার ওয়ান আমব্রেলা, বাট ওয়াটার ইটসেলফ উইল নিড 1 to 2 classes মোর। ওকে, এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে। What is brachial plexus? It is a plexus or in joining of nerves to form a network. Which nerve? The anterior primary rami. Spinal nerve is divided into, when comes out of the intervertebral foramen, it divides into posterior rami and ventral or anterior rami. And all plexuses are formed by the ventral or anterior rami, not by the posterior rami, anywhere in our body. Posterior rami only goes to supply the posterior back muscles and the sensation from the skin, posterior aspect, right? But anterior rami has got so many functions, of which one of which is the plexus formation to supply important parts of our body, superior, inferior extremity, right? So superior extremity is supplied by the brachial plexus, or inferior extremity is supplied by lumbar and sacral plexus. The first plexus is the lumbar plexus. So without, it is actually taught in the abdomen part, but without knowing this you cannot proceed to the inferior extremity. So to some extent we have to give the aspect of the lumbar plexus. So lumbar plexus is formed, formation, কিভাবে লিখতে আমি বলেছি, formation, then course and distribution. So it is the vertebra. আর কিছুদিন পরে আর লিখতে পারবো না, কালকে এমআরআই করলাম। টিপিক্যাল রুট কম্প্রেশন হচ্ছে, টিপিক্যাল
যে পড়াই যে টিংলিং, নামনেস, প্যারাস্থেশিয়া সব হচ্ছে, সম্ভবত সার্ভাইকাল থেকে রুট কম্প্রেশন হচ্ছে। টিপিক্যাল, দেখো আমারই হচ্ছে, কালকে করালাম, দেখি রিপোর্ট কি আসে। আর বোধহয় আর কিছুদিন পরে পারবই না, ধরতেই পারছি না। আমার এখন স্ট্রেইট হয় না, রাউন্ড হয় না ঠিক মতো, বিকজ আই হ্যাভ গট অল্টার্ড সেন্সেশন হিয়ার। সো ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ and severe pain. So, the spinal nerve comes in this fashion through the intervertebral foramen, right? Huh? It is the T12, L1, L2, L3, L4, L5 nerves, and divided into a posterior rami and a anterior rami. আমি একটা সাইডে আঁকলাম। These anterior rami form the plexus. How? It is the, so lumbar plexus contributing nerves are the ventral primary rami of L1 to L4 with a small contribution of T12, thoracic 12. Mainly, it forms by the lumbar 1, lumbar 2, lumbar 3, lumbar 4, with a small contribution of the T12. T12 anterior rami gives a small contribution to join the L1 nerve, right? It is the L1 nerve, it is the L2. This, after this formation, this divides into L4. So, with a small contribution of the T12, then L1 joins with the L2, L2 joins with the L3, L3 joins with the L4. Now এখানে একটা বিরাট ব্যাপার আছে about the L4. What is that? L4 directly এরম জয়েন করে না। L4 before joining it divides into an upper branch and a lower branch, which joins with the S2